saya tidak ke sana, akan banyak orang celaka. Lihat, anakku sekarang tadi melawan. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বরাবরের মতো আজকে আমরা আরেকটা ইন্দোনেশিয়ান হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে শাতান স্লেভ পার্ট 2। এর আগে আমরা একটা সিনেমা দেখেছিলাম না, যে বাচ্চা হয় না বলে শয়তানের সাথে চুক্তি করে এবং একটা কাল্টের সদস্য হয়, এবং কথা ছিল একটা বাচ্চা রেখে দেবে, পরের বাচ্চাকে বলে দিতে হবে শয়তানের উদ্দেশ্যে। কিন্তু বাচ্চা হওয়ার পরে তার মায়া হয়ে যায়, সে করে কি একটার পর একটা বাচ্চা নিতেই থাকে যাতে বলে দিতে না হয়। তো সেই সিনেমারই সেকেন্ড পার্ট আজকে আমরা দেখবো। আর প্রথম পার্টটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো তুমি যদি প্রথম পার্টটা মিস করে থাকো তাহলে প্রথম পার্টটা দেখে তারপর এই পার্টটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। তবে না দেখলেও যে আমারই অসুবিধা হবে তা নয়, এই সিনেমাটার একটা ইউনিক কাহিনী রয়েছে। তো চলো ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। গাইস, ওয়ার্ল্ড কাপ চলে এসেছে এবং ওয়ার্ল্ড কাপের উন্মোদনাকে আরো বাড়িয়ে দিতে আমরা কিন্তু আমাদের স্টোরে ওয়ার্ল্ড কাপের সেরা জার্সি কালেকশন গুলো নিয়ে এসেছি। বাজারে কিন্তু জার্সির অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে। এর মধ্যে রয়েছে সব জায়গায় পাওয়া যায় লোকাল অল্প দামের জার্সির ভার্সন, কিন্তু মিডিয়াম বাজেটের প্রিমিয়াম দুটো ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তার একটি হচ্ছে প্লেয়ার্স এডিশন, যেটা সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড জার্সি। আরেকটা হচ্ছে বাংলাদেশি ভার্সনের বেস্ট জার্সি, মানে বাংলাদেশি তৈরি কিন্তু এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট জার্সি, যেটাকে বলা হয় ফ্যান এডিশন। তো এইখানে একটা বিষয় আবার উল্লেখ্য, এক এক সেলার এক এক দামে কিন্তু এই জার্সিগুলো বিক্রি করে থাকে। এটা নির্ভর করে তাদের উৎপাদন খরচ বা কত দামে কিনতে পারলো সেটার উপর ভিত্তি করে। আবার অনেকে নকল জার্সিও প্লেয়ার্স এডিশন বা ফ্যান এডিশন বলে চালিয়ে দিচ্ছে। তবে আমাদের স্টোরের প্রোডাক্ট সংগ্রহের যে দায়িত্ব রয়েছে, সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের কালেকশনে বর্তমানে যে জার্সিগুলো রয়েছে এগুলোর মান 100% সঠিক, এবং সে তার জার্সির মানগুলো নিয়ে কনফিডেন্স, মানে আমাদের যে সাপ্লায়ার সে এটা কনফার্ম করেছে। আর আমার হাতে জার্সির যে স্যাম্পলটা এসেছে প্লেয়ার এডিশনের, আমি সেটা চেক করে দেখলাম যথেষ্ট ভালো মানের, মানে দাম আন্দাজে ঠিক আছে। তবে নর্মালি একটা প্লেয়ার এডিশনের জার্সি বাজারে বিক্রি হয় 1150 বা 1200 টাকার উপরে। এর বেশি দামে অনেকে বিক্রি করছে, কিন্তু তারা যেহেতু ফেসবুকে বুস্ট করে বিক্রি করছে, এই জন্য প্রতি জার্সিতে তাদের অ্যাভারেজে 100 বা 150 টাকা খরচ হয়। কিন্তু আমরা যেহেতু সরাসরি তোমাদের কাছে বিক্রি করছি, আমাদের অডিয়েন্সের কাছে বাড়তি কোনো খরচ নেই, তো এই কারণে আমরা 990 টাকায় তোমাদেরকে দিতে পারছি প্লেয়ার এডিশন, আর ফ্যান এডিশন দিতে পারছি 750 টাকায়। আর এর সাথে আমাদের আরো একটা এক্সট্রা সার্ভিস রয়েছে। তুমি তোমার পছন্দের নাম বা প্লেয়ারের নাম্বার, ফর এক্সাম্পল মেসির 10, রোনাল্ডোর 7, এগুলো তুমি লিখিয়ে নিতে পারবে। এর জন্য মাত্র 100 টাকা অ্যাড করতে হবে। তবে তুমি যদি নাম লিখিয়ে নাও, তোমার জার্সি কিন্তু আর ফেরত দিতে পারবে না, তোমাকে ওটা রিসিভ করতে হবে, 100% টাকা অগ্রিম দিতে হবে, কারণ তোমার নাম লেখা জার্সি আমরা কোথাও আর বিক্রি করতে পারবো না। তো এর জন্য যারা নাম লেখাবে তারা কিন্তু ওই সাইজের যে চার্টটা রয়েছে সেটার ইঞ্চি ভালো মতো বুঝে তারপর কিন্তু সাইজ বুঝে অর্ডার করবে, কারণ পরে দেখা গেল ওই সাইজটা তোমার লাগলো না, একটা প্রবলেম। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, আমাদের চেয়ে কম দামে অনেকে হয়তো জার্সি দিতে পারে, কিন্তু আমাদের কেনা খরচ হিসাবে আমরা সর্বনিম্ন এই দামে দিতে পেরেছি। এটা আমাদের ব্যর্থতা যে এর চেয়ে কম দামে আমরা আনতে পারিনি। তবে তারপরেও আমার কথা হচ্ছে 200-100 টাকা লাভের চেয়ে আমার অডিয়েন্সের স্যাটিসফ্যাকশন অনেক বেশি দরকারি, কারণ আমাদের 7 বছরের একটা সম্পর্ক রয়েছে। তো এর জন্য তুমি যদি আমাদের কাছ থেকে জার্সি অর্ডার করো, তুমি ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে ওই জার্সিটা হাতে নেবে, পরে দেখবে, যাচাই করে দেখবে যে তুমি যে দাম দিয়েছো সেই দামের অনুযায়ী তুমি ভ্যালুয়েবল পণ্য পেয়েছো কিনা। তো যদি তোমার কোয়ালিটি পছন্দ না হয় বা ছেঁড়া ফাটা থাকে, স্টিকারে কোনো প্রবলেম থাকে, তুমি রিসিভ না করে ইনস্ট্যান্টলি সেই পণ্য রিটার্ন করতে পারবে। কিন্তু যদি সাইজে প্রবলেম হয় সেটা কিন্তু তোমার দায়ভার, কারণ ওটা তোমার ভুল। আর আমার কথা হচ্ছে দাম 10-20 টাকা কম বেশি হোক, কিন্তু পণ্যের মান ভালো হতে হবে। আর আমি যেহেতু সব পণ্য নিজে চেক করে দিতে পারি না, তো এই জন্য তুমি আমার যে সেলসম্যান রয়েছে অনেক, ওর সাথে ভালো মতো পণ্যের সাইজ ভ্যারিয়েন্ট বুঝে তারপর পণ্য অর্ডার করবে। এবং আমি আবারও বলছি, তোমার কোন সাইজের জার্সি লাগবে এটা বুঝতে আমার সেলস ম্যানেজারের কাছ থেকে সাইজ চার্ট নেবে, যেটার মধ্যে ইঞ্চিতে লেখা রয়েছে। কারণ প্লেয়ার এডিশনের চাইনিজ জার্সিগুলো সাইজে একটু বড়, যেমন নর্মালি আমার লাগে হচ্ছে এল সাইজ, কিন্তু এই প্লেয়ার এডিশনের জার্সিতে কিন্তু আমি দেখলাম এম পরে আমার ফিট হয়েছে। তো এই জন্য ইঞ্চিতে সাইজ চার্টটা ভালো করে বুঝে অর্ডার করো, যাতে ভোগান্তি না হয়। এটা আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি। আর তোমাদের কথায় আমরা কিন্তু ফাইনালি একটা ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে তোমরা আমাদের সকল জার্সি এবং আমাদের যত পণ্য রয়েছে সব ওখানে দেখতে পাবে। এবং আমাদের কাছে কিন্তু সব দলের জার্সি রয়েছে, সকল ভ্যারিয়েন্টের জার্সি রয়েছে। তো তোমরা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারো। আর কোনো প্রয়োজন হলে আমার সেলস ম্যানেজারের হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছেই, তাকে তুমি হোয়াটসঅ্যাপে বা এই Sport20 যে ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজ দিয়ে অর্ডার করতে পারো, কোনো সমস্যা নেই। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদেরকে বলা হয় যে ইন্দোনেশিয়ার একটা পুরাতন কবরস্থানের উপর 14 তলা একটা বিশাল অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে। মূলত ওই জমিটা অনেক কম দামে ওই ডেভেলপার কোম্পানি নিয়ে নেয় এবং 14 তলা একটা বিল্ডিং করে আর তারপর ফ্ল্যাট বিক্রি করে চলে যায়, মানে অনেক সস্তায় ফ্ল্যাট বিক্রি করে। আর এ কারণে এই বিষয়টা না জেনেই 3 বছর আগের সেই ভয়ানক ঘটনার পরে, মানে প্রথম পার্টের পরে, রিন এবং তার পরিবার এখানে এসে থাকা শুরু করেছে। আর এরপর কাহিনী যায় হচ্ছে 17 এপ্রিল 1955 সালে। আর এই ডেটটা খেয়াল রেখো, 1955 সাল, আজ থেকে প্রায় 80 বছর পূর্বে। আর সেখানে আমরা একজন লোককে
দেখি যাকে কিছু পুলিশ নিজেদের সঙ্গে কোথাও নিয়ে যাচ্ছে। আর এই লোকটার নাম হচ্ছে বুদ্ধিমান, সে পেশায় একজন সাংবাদিক, এর সাথে সাথে সে মনে করে একটু কবিরাজ টাইপেরও। আর এরপর আমরা গাড়ি চালানো একজন লোককে দেখি যে তার মুখ ঢেকে রেখেছিল, কিন্তু বুদ্ধিমান যখন তার চোখ দেখে তার কাছে মনে হয় তাকে আমি কোথাও দেখেছি এবং সে জিজ্ঞাসা করে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। আর এরপর বুদ্ধিমান লক্ষ্য করে গাড়িটা একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। আর তারপর দেখা যায় ওই মুখ ঢাকার লোকটি আর কেউ নয়, সেটা হচ্ছে কুসুমা নামের একজন পুলিশ কমান্ডার এবং সে বুদ্ধিমানের অনেক পুরনো বন্ধু। আর সে একরকম গোপনে বুদ্ধিমানকে এখানে নিয়ে এসেছে। তো এরপর সে করে কি বুদ্ধিমানকে একটা অন্ধকার বিল্ডিং এর ভেতরে যেতে বলে। আর বুদ্ধিমান আন্দাজও করতে পারেনি যে আজকে তার চোখ কি দেখতে চলেছে। তো সে গিয়ে ওই ঘরে দেখে যে কবরস্থান থেকে তুলে আনা লাশ সেখানে হাঁটু গেড়ে সিজদার মতো করে রয়েছে। মানে এই জায়গাটাতে মূলত লাশটা গোসল করানো হয়, কিন্তু কবরস্থানের রীতিমতো সবগুলো লাশ এসে সিজদার মতো পড়ে রয়েছে। তো এটা দেখে সে ভয়ও পায় আবার অবাকও হয়। আর তখন ওই কবরস্থানের যে কেয়ারটেকার সে বলে যে আমি তো সকালে যখন এসে অবস্থা দেখেছি আমার চুল তো সাদা হয়ে গিয়েছে, এবং চিৎকার করার পরে পুলিশে কল দিয়েছি। তো এরপর বুদ্ধিমান করে কি লাশগুলোর ছবি তোলে এবং আমরা দেখতে পাই বেশিরভাগ লাশের গায়ে পোকামাকড় হাঁটছে। তো এরপর ওই পুলিশ কমান্ডার বলে লাশগুলো আমাদেরকে আবার কবরস্থানে রেখে দিতে হবে যাতে মনে হয় কিছুই ঘটেনি, কারণ কয়েকদিন পরে আমাদের এখানে এশিয়ান আফ্রিকান কনফারেন্স বসবে। আর এই খবর যদি এখন দেশের বাইরে যায় দেশের সুনামের ক্ষতি হবে। আর এরপর কমান্ডার পুলিশকে আরো একটা ভয়ানক ব্যাপার দেখায়। সে বুদ্ধিমানকে একটা জায়গা দেখায় যেখানে লাল দানা ছড়িয়েছিল এবং সেখান থেকে এই মানুষের পায়ের দাগ এই বিল্ডিং পর্যন্ত গিয়েছে। মানে এই লাশগুলো পায়ে হেঁটে এই বিল্ডিং এ পৌঁছেছে। ব্যাপারটা নর্মাল কিছু নয়, অনেক ভয়ানক একটা অতিপ্রাকৃত ব্যাপার। তো যাই হোক, এরপর ওই কমান্ডার বলে যে আমি এই ঘটনা সবাইকে জানাতে চাই, কিন্তু আমাকে ওপর থেকে অর্ডার করা হয়েছে এই ঘটনা কাউকে না জানিয়ে ধামাচাপা দিতে। কিন্তু আমি চাই তুমি এই ব্যাপারটা প্রকাশ করো যাতে সকল মানুষ এই ব্যাপারে জানতে পারে। কিন্তু বুদ্ধিমান বলে যদি আমি রাষ্ট্রের বিপক্ষে গিয়ে এই সংবাদপত্র ছাপাই আমার কোম্পানি তো বিপদে পড়বে। বাট তখন কমান্ডার বলে তুমি তাহলে এক কাজ করো, নিজে একটা পত্রিকা তৈরি করো, সেখানে এই খবর ছাপো, অন্তত মানুষ এই খবরটা জানতে পারুক। এবং হয়তো বেশিরভাগ মানুষ বিশ্বাস করবে না, বাট কেউ না কেউ তো বিশ্বাস করবে, এবং ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় একটা ক্লু হিসেবে তো আজীবনের মতো এই সংবাদটা থেকে যাবে। আর এই দিকে আমরা দেখি লাশগুলো কিন্তু একদিকে সিজদা করে রয়েছে, মানে কারো সম্মানে মাথা নত করে রয়েছে। আর ওখানেই দেখা যায় একটা মহিলার ছবি, কিন্তু প্রশ্ন আসে কে এই মহিলা। আর এরপর গল্প চলে যায় 15ই এপ্রিল 1984 সালে। মানে একটু আগে আমরা যে ঘটনাটা দেখলাম তার ঠিক 29 বছর পরে, মানে আর 2 দিন পরে 29 বছর পূর্ণ হবে। কিন্তু টাইমলাইনটা হচ্ছে এর আগের যে আমরা সিনেমা দেখেছি তার 3 বছর পরে, মানে আগের পার্টের 3 বছর পরের টাইমলাইন, বর্তমান টাইমলাইন। আর এখানে আমরা রিনিকে দেখি, আর সে যেখানে কাজ করে সে তার প্রতিষ্ঠানের বসের সামনে বসে রয়েছে। তবে বস তাকে সাজেস্ট করে তুমি তোমার পড়ালেখাটা চালিয়ে যেও, তাহলে তোমার ভবিষ্যৎটা সিকিউর হবে এবং তোমার পরিবারকে তখন তুমি আরো ভালো মতো সাপোর্ট করতে পারবে। তো এর জন্য তোমার উচিত এই শহর ছেড়ে অন্য কোথাও যাওয়া। আর এরপর আমরা দেখি রিনি একটা বাস স্টপে দাঁড়িয়ে রয়েছে, আর তখন 2টা পত্রিকার হকার চিৎকার করে বলছে যে একটা রহস্যময় স্নাইপার বাইরে মুক্ত হয়ে ঘুরছে এবং সে একটা বিশেষ ট্যাটু করা মানুষদেরকে খুন করছে। পয়েন্টটা মনে রেখো, স্নাইপার মানে হচ্ছে যে পিস্তল, এবং ওই স্নাইপারম্যান গোপনে পিস্তল দিয়ে শুধুমাত্র একটা রহস্যময় ট্যাটু করা মানুষদেরই খুন করছে। আর আরেকটা হকার তখন বলে যে জাকার্তার দিকে খুব বিশাল একটা ঝড়ে গিয়ে আসছে এবং স্পেশালি সে এলাকাতে এই ঝড়টা বেশি লাগবে যেখানে রিনি এবং তার পরিবার থাকে। আর এরপর আমরা দেখি রিনি বাড়ি ফেরে, আর তাদের বাড়ি ছিল এমন একটা জায়গায় আশেপাশে কোনো বিল্ডিং এ ছিল না এবং এটা কমপ্লিটলি আলাদা একটা কমপ্লেক্স ছিল 14 তলা উঁচু। আর ওইখানে আমরা একটা ছেলেকে দেখি যার নাম হচ্ছে বিষ্ণু, যে নতুন ক্যারেক্টার, এবং সে সাইন ল্যাঙ্গুয়েজে তার মায়ের সঙ্গে কথা বলছিল। আর সে ছিল হচ্ছে রিনির প্রতিবেশী। আর অন্যদিকে রিনির যে সবচেয়ে ছোট ভাই বন্ডি, মানে 2 নম্বর ভাই যেটা, সেটা বন্ধুদের সঙ্গে খেলছিল এবং বন্ডি তখন মাটির নিচ থেকে একটা কবরের পাথর খুঁজে পায়। যদিও এখানে কোনো কিছু লেখা ছিল না, তবে তারপর আমরা বুঝতে পারি যে এটা একটা কবরস্থান ছিল। এবং তোমাদের জ্ঞাতার্থে বলি, এটা কিন্তু সেই 29 বছর আগের ঘটনা। ওই কবরস্থানটা সরকার জাস্ট ধামাচাপা দেওয়ার জন্য অল্প দামে বিক্রি করে ডেভেলপারকে দিয়ে দিয়েছে। আর এরপর আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে তারি, এবং তাকে কিছু ছেলেরা মানে এই কমপ্লেক্সে থাকে টিজ করছিল। আর ওইখানে যে ছেলেরা ছিল তাদের একজনের নাম ছিল দিনো। আর এই সবকিছু দাঁড়িয়ে দেখছিল হচ্ছে টনি। আর টনি কিন্তু রিনির ওই ছোট ভাই, বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, টনি করে এরপর তারির পেছনে যায়, কিন্তু তারি ওকে ধরে ফেলে যে ওকে ফলো করছে। বাট টনি বলে আমি তো জাস্ট তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। তো তারি বলে ঠিক আছে, তুমি যদি আমাকে সাহায্য করতেই চাও আমার এই নষ্ট রেডিওটা ঠিক করে নিয়ে এসো। তো টনি এতে খুব খুশি হয় কারণ সে তারিকে পছন্দ করে ফেলেছে। তো যাই হোক, এরপর রাতে রিনি আর তার ভাইয়েরা একসঙ্গে ডিনার করছিল। আর ঠিক তখনই তাদের বাবা বাইরে থেকে ফিরে আসে, কিন্তু সে আসলে কি কাজ করে এটা কেউ জানতো না বাড়ির। তবে তার হাতে একটা সুটকেস থাকতো, আর ওই সুটকেসটা ক্যাবিনেটের ভেতরে সবসময় লক করে রাখতো। সে কি আছে এই গোপন সুটকেসে? আর এরপর আমরা একটা টিভি নিউজে দেখি যে আগামী 16ই এপ্রিল ভয়ঙ্কর একটা ঝড় এই এলাকায় আসতে চলেছে। তো এতে সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। তবে তারা যেহেতু উঁচু বিল্ডিং এ থাকে এই কারণে ওরা খুব একটা ভয় ছিল না। তবে যদি অনেক সুনামি হয় বা পানি আসে, বৃষ্টি পড়ে, তাহলে হয়তো তারা বিপদে পড়তে পারবে। এরপর আমরা দেখতে পাই রিনি বাড়ির সবাইকে জানায় যে আমি পড়াশোনা শেষ করতে চাই, অন্য শহরে চলে যাবো, আর সেটা আগামীকালই হবে। বাবাও রাজি হয়ে যায় এবং বলে সমস্যা
সমস্যা নেই, তুই যা পড়ালেখা শেষ করে, আমি সবার খেয়াল রাখবো। তো এরপর রিনি যখন ময়লা ফেলতে যায় তখন সে দেখে তাদের 8 ফ্লোরের যে ময়লার ডাম্পারের দরজা সেটা খোলা যাচ্ছে না। তো এই কারণে সে 7th ফ্লোরে যায়। আর এরপর ময়লা ফেলে সে যখন পেছনে ঘুরে তখন সে দেখতে পায় যে ওই ফ্লোরের লোকেরা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখছে। তো এতে সে ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই আবার সব স্বাভাবিক হয়ে যায়। আর তারপর রিনি যখন ফিরে আসে তখন সে সবাইকে একেবারে স্বাভাবিকভাবে নিজেদের ঘরে বসে থাকতে দেখে। তখন রিনি ভাবে এটা হয়তো আমার চোখের ভুল ছিল। আর এই দিকে আমরা বিষ্ণুকে দেখি, সেও ময়লা ফেলতে আসে, কিন্তু সেও এটা দেখে যে 8 ফ্লোরের ময়লার ডাম্পারের দরজা খুলছে না। তবে সে যখন ফিরে যেতে থাকে তখন হঠাৎ করে এই দরজা নিজে থেকেই খুলে যায়। আর এর জন্য সে আবারও সে ময়লা ফেলে, কিন্তু সে দেখতে পায় যে ময়লা আটকে রয়েছে। তো এর জন্য সে করে কি লাঠি দিয়ে সেটা ক্লিয়ার করতে যায়। আর অমনি একটা কিছু তাকে নিচে ফেলে দিতে চায়। আর ভেতর থেকে হঠাৎ তার মৃত বাবার কণ্ঠস্বর সে শোনে। সে বলে, দরজা খোলো, এখানে ভীষণ গরম, আমি মরে যাচ্ছি। কিন্তু ওর বাবার কণ্ঠ শুনে আরো ভয় পেয়ে যায় এবং কোনো রকমে সেখান থেকে ভাগ্যক্রমে বেরোতে পারে, কিন্তু ওই ভেতর থেকে শব্দ আসতেই থাকে। তখনই পেছন থেকে ওর বাবার ভয়ঙ্কর মৃতদেহে এসে ওকে ভয় দেখায়। আর এতে বিষ্ণু এত ভয় পায় যে সে দৌড়ে তার ফ্ল্যাটে ঢুকে যায়। আর সত্যি বলতে এই ফ্ল্যাটটা বা এই পুরো কম্পার্টমেন্টটাই কেমন যেন আমার কাছে ভুতুরে লাগছে, লাইট মাইট কই ভাই। ইভেন দেখো একটা হসপিটালে তুমি যদি থাকো, এরকম এত বিশাল করিডোর, একটা মানুষ যদি না থাকে, যতই লাইট থাক হুদাই তুমি ভয় পেয়ে যাবে। আর এখানে এত বড় একটা করিডোরে একটা লাইটও নাই, মানে পর্যাপ্ত আলো নেই আর কি। আর এদিকে আমরা দেখি রিনি আর তার ভাইয়েরা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ তাদের টিভির পর্দায় একটা মহিলার ছবি ভেসে ওঠে, যাকে আমরা আগের মুভি এবং এই মুভির শুরুতে দেখেছিলাম। আর এর পরের দিন মানে 16 এপ্রিল বিকালে আমরা বুদ্ধিমানকে দেখি, মানে বর্তমানে আর কি। এবং সে একটা পার্সেল পেয়েছে যেটা তাকে তার ওই কমান্ডার বন্ধু কুসুমা পাঠিয়েছে, এবং ভেতরে কিছু জিনিস আর একটা চিঠি ছিল। তো চিঠি থেকে বুদ্ধিমান জানতে পারে যে হেরা কুসুমা আত্মহত্যা করেছে, আর এটা করেছে সে তার পরিবারকে বাঁচাতে। আর এখন সবকিছু সামলানোর জন্য বা এই শয়তানের বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব সে বুদ্ধিমানকে নেওয়ার জন্য অনুরোধ করেছে, এবং সে তার 29 বছর রিসার্চ এবং বাকি সবকিছু বুদ্ধিমানকে পাঠিয়েছে। তো এই বক্সের ভেতরে বুদ্ধিমান কিছু অদ্ভুত চিহ্ন খুঁজে পায়, সাথে একটা পুরনো সময়ের অস্ত্রও ছিল, বেশ কিছু ছবিও ছিল। এবং এই ছবিগুলোতে দেখা যায় সেই পুরনো বিল্ডিং যেখানে হেরু কুসুমা মানে ওই কমান্ডার বুদ্ধিমানকে 29 বছর আগে ডেকেছিল, সেখানে বর্তমানে 14 তলা একটা অ্যাপার্টমেন্ট, বর্তমানে রিনিরা যেখানে থাকে। আর ওই বক্সের মধ্যে আরো কিছু মানুষের ছবি ছিল, তার একটার মধ্যে রিনির বাবারও ছবি ছিল, যেটা আমাদের কাছে অনেক বেশি সারপ্রাইজ লাগে যে রিনির বাবার সম্পর্কে কি রিসার্চ করেছে। তো এসব দেখে বোঝা যাচ্ছিল যে রিনিরা যে জায়গাটাতে রয়েছে ওটা খুব ভয়ঙ্কর একটা জায়গা এবং খুব ভয়ঙ্কর একটা কিছু হতে চলেছে। আর এরপর আমরা দেখি কিছু মানুষ লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর তখন হঠাৎ একটা মহিলার হাত থেকে কিছু কয়েন পড়ে যায়, কিন্তু গর্ত থাকার কারণে সেই কয়েনগুলো লিফটের নিচ দিয়ে চলে যায়। আর এই দৃশ্যটা কিছু ছোট বাচ্চা মেয়েরা দেখে। আর এদিকে আমরা দেখি তারি এবং দিনও লিফট দিয়ে উপরে আসছে। আবার তখন টনি এবং তার বাবা লিফট দিয়ে নিচে নামার চেষ্টা করছিল, কিন্তু তারি করে কি টনিকে ডেকে নিজের সঙ্গে নিয়ে যায়। তো এই জন্য টনি ওর বাবাকে বলে, বাবা আমি পরে আসছি। তো যাই হোক, লিফটে তারির বাবা, রিনির বাবা ছাড়াও বিষ্ণু তার মায়ের সঙ্গে ছিল, এছাড়াও অনেক মানুষ ছিল। আর এত বেশি মানুষ এই লিফটে ওঠার কারণটা হচ্ছে বাকি সব লিফট কাজ করছিল না। আর এইদিকে গ্রাউন্ড ফ্লোরে লিফটের দরজা খোলা ছিল, আর এর জন্য বিনা নামের একটা মেয়ে এবং তার যে 3টা মেয়ে বান্ধবী ছিল ওরা করে কি কয়েন তুলতে যায়। আর উপরে ওই লিফটে আবার তখন সমস্যা দেখা দেয়, লিফট ঝাঁকাতে থাকে। আর ওই লিফটেরই নিচে ওই মেয়েগুলো বসে কয়েন তুলছিল, আর ওইদিকে উপরে লিফট ঝাঁকি দিতে দিতে একটা জায়গায় আটকে যায়। আর তখন বিষ্ণুকে, যেহেতু ছোট, ওকে কোনো রকমে লিফট থেকে বের করে দেওয়া হয়। তো বিষ্ণু তখন তার মাকেও টেনে বাইরে আনার চেষ্টা করে, কিন্তু লিফটের ভেতরে মানুষ আতঙ্কিত হয়ে একে অপরকে আঘাত করা শুরু করে। আর তখনই লিফট সরাসরি ওপর থেকে নিচে পড়তে শুরু করে। আর তখনই ভাগ্যক্রমে বিনার চোখ ওপরে যায় এবং সে দেখতে পায় লিফট নিচের দিকে পড়ছে। তো ও তাড়াতাড়ি বেরিয়েছে এবং বাকি মেয়েদেরকেও বাইরে আসতে বলে, কিন্তু ওরা কোনো কথাই শুনছিল না, খালি কয়েনই উঠাচ্ছিল। আর এর ফলে যেটা হয়, ওই 3টা মেয়ে খুব ভয়ঙ্কর ভাবে লিফটের নিচে চাপা পড়ে মারা যায় এবং তাদের রক্ত ছিটে এসে বিনার মুখে লাগে। আর এই দৃশ্য দেখে বিনা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তো ওই দিনই 16 এপ্রিল 6:30 আমাদের দেখানো হয় ওই 3টা মেয়ে যে চাপা পড়লো, প্লাস লিফটে যে মানুষগুলো মারা গিয়েছে লিফট পড়ে, তাদের সবার দাফনের প্রস্তুতি চলছে। প্রায় 16-17 জন মানুষ মারা গিয়েছে সব মিলিয়ে। আর এইদিকে রিনি আর তার 2 ভাই রুমে বসেছিল, আর তখন ওদের বাবা আসে। অ্যাকচুয়ালি পুলিশ রিনির বাবাকে ডেকেছিল। তো রিনি তখন জিজ্ঞাসা করে, পুলিশ তোমাকে কি বললো? তো তখন ওর বাবা উত্তর দেয়, আমি জাস্ট কিভাবে বেঁচে গেলাম সেটা জানার জন্য ডেকেছিল। তো আমি উত্তর দিয়েছি, আমি নিজেও জানি না আমি কিভাবে বেঁচে গেলাম, কারণ আমি অচেতন ছিলাম। আর এই দিকে রিনি চিন্তায় পড়ে যায়, সেটা হচ্ছে বিষ্ণুকে নিয়ে, কারণ এই দুর্ঘটনায় তার একমাত্র মা মারা গিয়েছে এবং সে এখন কমপ্লিটলি একা। তো এই কারণে রিনি যায় হচ্ছে বিষ্ণুর বাড়িতে ওকে সাহায্য করার জন্য। আবার ওইদিকে প্রবল বৃষ্টির মধ্যে বুদ্ধিমান দাঁড়িয়ে রয়েছে সেই বাস স্টপে যেখান থেকে রিনি এখানে আসে। আর বুদ্ধিমান সেই বিল্ডিং এ যেতে যাচ্ছিল যেখানে বর্তমানে রিনিরা থাকে, কিন্তু বাস চালক কিংবা ট্যাক্সি ড্রাইভার কেউ সেখানে যেতে রাজি হচ্ছিল না, কারণ আজকে সেখানে পানি বাজবে, বন্যা হবে। কিন্তু বুদ্ধিমান বারবার তাদেরকে বলছিল, আমার সেখানে যাওয়া খুবই জরুরি, এটা জীবন মৃত্যুর প্রশ্ন। আর ঠিক তখনই একটা লোক তাকে দাঁড়িয়ে বলে, তুমি কি লিফট অ্যাক্সিডেন্টের কথা বলছো? যদি সেটার কথা বলে থাকো সেটা আগেই হয়ে
হয়ে গিয়েছে, এখন আর সেখানে গিয়ে কোনো লাভ নেই, তুমি কোনো কিছুই থামাতে পারবে না, তুমি অনেক দেরি করে ফেলেছো। বাট বুদ্ধিমান বলে এর চেয়ে আরো ভয়ঙ্কর কিছু সেখানে ঘটতে চলেছে। আর এই লোকটাকে আমরা চিনতে পারি, যেটা হচ্ছে দারমিনের স্বামী, যাকে আমরা আগের পার্টের শেষে দেখেছিলাম। মানে আমি ভুলে বলেছিলাম যে এটা হয়তো রিনি আর তার স্বামী, কিন্তু এটা রিনি নয়, অন্য কেউ ছিল। তো যাই হোক, এরপর বুদ্ধিমান নিজের ব্যাগ দেখে এবং ভেতরে সেই কাল্টের কালো বীজ আর একটা বন্দুক ছিল। আর এইদিকে বিল্ডিং এর ভেতরে আমরা দেখি মাহমুদ নামের একজন ওস্তাদকে, যিনি সকল মৃতদেহের জানাজা করার জন্য রেডি করছিলেন। তবে আজকে তিনি জানাজা করতে পারবেন না বা কবর দিতে পারবেন না, এর কারণ হচ্ছে আবহাওয়া খুবই খারাপ, পুরো জায়গাটাই পানি দিয়ে ভরে গিয়েছে, প্লাস মৃতের আত্মীয়রাও আসতে পারেনি। তো এই কারণে ওস্তাদ মাহমুদ থেকে যান, কিন্তু তার লোকজন চলে যায়। আর এরপর আমরা টনিকে দেখি যে রেডিও ঠিক করে তারিকে দিয়ে চলে যায়। মানে বাকি সবার কষ্ট, কিন্তু ওর মনে খালি ফুর্তি, নতুন প্রেম। কিন্তু এরপর যখন রেডিও চালু হয় তখন রিনির মায়ের যে কণ্ঠ, সেই কণ্ঠে গান শুরু হয় এবং তারপর ওই রেডিওতে একজন কলার কল করে এবং বলে আমার নাম তারি। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওই কণ্ঠটা তারির নিজেরই ছিল। তো নিজের কণ্ঠ রেডিওতে শুনে তো ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এখানে তো ঘাবড়া রয়েছে। এবং এইখানে তারই ওই রেডিও কলে বলে আমার কবর অনেক কষ্ট হচ্ছে, আমাকে ভেতরে অনেক নির্যাতন করা হচ্ছে। আর তখনই যখন তারই ওপরে তাকায়, সে নিজের বাঁকানো দেহ দেখতে পায় যে অল্প জায়গায় কিভাবে তার দেহ বেঁকে রয়েছে। আর এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং চিৎকার করে বাইরে চলে আসে। আর ঠিক তখনই এখানে আসে টনি। আর তারই তখন টনির কাছে রেডিওটা দিয়ে বলে এটা ডাস্টবিনে ফেলে দাও। তো এরপর টনি করে কি, সেই রেডিওটা ডাস্টবিনে ফেলে দেয়। আর এই দিকে আমরা দেখি রিনি তখন বিষ্ণুদের ফ্ল্যাটে ছিল। তো বিষ্ণু তাকে জানায় এখানে আসার আগে একটা দুর্ঘটনায় তার বাবা মৃত্যু হয়, কিন্তু তার বাবা খুব খারাপ মানুষ ছিল, সে রেগুলার আমাকে এবং আমার মাকে নির্যাতন করত। আর এই কারণে আমি আর আমার মা গোপন একটা সংকেত ভাষা শিখেছিলাম যাতে আমাদের বাবা বুঝতে না পারে। আর এরপর বিষ্ণু সেই বইটাও দেখায়, যেটা তারা একটা বুক স্টলে একটা লক করা সুটকেস থেকে পেয়েছিল এবং এখানে অনেক সাংকেতিক ভাষা লেখা ছিল। তো রিনি যখন বইটা দেখে বুঝতে পারে এটা অনেক পুরাতন একটা বই। আর এবার আমরা আরিদের বাড়িতে বন্ডি আর তার বন্ধুকে দেখি। তো বন্ডি আরির পরিবারের জন্য খাবার নিয়ে এসেছে। আর তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায় এবং বাইরে থেকে শব্দ আসে তোমরা নত হও, কারণ সে জন্ম নিতে চলেছে। তো বিনা নামের ওই মেয়েটা যেটা বেঁচে গিয়েছিল লিফটের কাছ থেকে, ও তখন ভয় পেয়ে দরজার দিকে দেখিয়ে বলে ওই দরজার বাইরে থেকে শব্দ এসেছে। বাট সেখানে গিয়ে দেখা যায় ওখানে কেউ নেই। আর এদিকে রিনু বিষ্ণুর ফ্ল্যাটে মোমবাতি খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। আর এজন্য সে নিজের ফ্ল্যাটে খুঁজতে যায়। আর তখন ওর বাবা ঘুমাচ্ছিল। তো ও দেখতে পার বাবা যখন ঘুমাচ্ছে তখন ওর বাবা সে সিক্রেট সুটকেসটা খোলার চেষ্টা করে। বাট হঠাৎ করে ওর বাবা জেগে যাওয়ায় সে তাড়াতাড়ি সরে যায়। আর বাবা জিজ্ঞাসা করলে রিনি বলে আমি এখানে মোমবাতি খুঁজতে এসেছিলাম। আর এরপর আমরা টনিকে দেখি আর তার সাথে বিল্ডিং এর ওস্তাদজির দেখা হয়ে যায়। তো ওস্তাদজি টনিকে তার সাথে সকল মৃতদেহ ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে চেক করতে বলে। মানে সিরিয়াসলি মামার বাড়ি আবদার। কিন্তু একটা ঘর দেখার পরে ওস্তাদজির কোমরে তীব্র ব্যথা শুরু হয়। আর এই কারণে সে টনিকে টর্চ লাইট দিয়ে বলে তুমি বাকিগুলো চেক করে আসো যে লাশগুলো ঠিক আছে কিনা। যদিও টনি ভয় পাচ্ছিল আর ওর ভয় দেখে ওস্তাদজি বলে তোমার শুধুমাত্র আল্লাহকে ভয় পাওয়া উচিত। আর অন্যদিকে আমরা দেখি বন্ডি আর তার বন্ধুরা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে যায়। আর সেখানে বন্যার পানি ভরে গিয়েছিল আর এর জন্য বিদ্যুৎ চলে গিয়েছে, মানে পুরো পানিটা শর্ট সার্কিট হয়ে গিয়েছে। আর এই কারণে পানিতে পার হওয়া সম্ভব নয়, মানে সবাই ওই বিল্ডিং আটকা পড়ে গিয়েছে। আর গ্রাউন্ড ফ্লোর দেখার পরে এবার তারা প্রতিটি ফ্ল্যাট ঘুরে দেখতে শুরু করে। আর তারা দেখে বিল্ডিং একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে, যদিও এখানে অনেক লোকের বসবাস। তো এরপর বন্ডি আর তার বন্ধুরা গিয়ে পৌঁছায় এই বিল্ডিং এর যে কেয়ারটেকার তার অফিসে। আর সেই অফিসে বা ফ্ল্যাটে ঝোলানো ছিল এই বিল্ডিং এর অনেকগুলো ছবি। আর তখন তারা একটা ছবিতে খেয়াল করে যে এই বিল্ডিংটা আসলে 15 তলার, কিন্তু বাস্তবে বিল্ডিংটা তো 14 তলা। তো এই বিষয়টা তাদের কাছে অদ্ভুত লাগে। আর এরপর তারা আরো কয়েকটা ছবি দেখতে পায়। তো তারা দেখতে পায় 1955 সালে এই জায়গাটা মূলত একটা কবরস্থান ছিল, মানে এই বিল্ডিংটা বানানো হয়েছে একটা কবরস্থানের উপর। আর তারপর তারা আবার লক্ষ্য করে যে সাল আলাদা হলো, প্রতিটা ছবির তারিখ একই ছিল, মানে 17 এপ্রিল এবং প্রত্যেকটা ছবির মাঝে 29 বছরের ব্যবধান। তার মানে প্রতি 29 বছর 17 এপ্রিলে আসে। তো আজকে তো 16 এপ্রিলের রাত এবং রাত 12টা পার হলেই তো 17 এপ্রিল হবে। আর শেষ ছবিটাও তোলা হয়েছিল 29 বছর আগে। তার মানে কি আজকে রাত্রে 12টার পরে ভয়ানক কিছু ঘটতে চলেছে। আর এই দিকে টনি যখন 13 নম্বর ফ্লোরে একটা ফ্ল্যাটের লাশ চেক করতে যায়, সিরিয়াসলি গাধা নাকি তুই ভাই। তো ও দেখতে পায় যে লাশগুলো সারি সারি করে ওর দিকে তাকিয়ে রয়েছে। তো এটা দেখে টনির আত্মা তো কেঁপে ওঠে, খুবই স্বাভাবিক ব্যাপার এবং সে চিৎকার করে ওঠে ও মাওগো বলে। আর ঠিক তখনই সে বাইরে দিনোকে দেখে। আর দিনো করে কি টনিকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায় এবং দেয়ালে একটা গর্ত দেখায়। তো এই হারামজাদা আবার করেছে কি, এই কেরাজের সুযোগে চুরি করার জন্য ওই হোলটা বানিয়েছিল। আর এই হোলটা তৈরি করেছে কাঁটা চামচ দিয়ে। তো বলে এটা করতে গিয়ে আমার মায়ের কাঁটা চামচ পড়ে গিয়েছে, আর আমার মা যদি জানতে পারে যে কাঁটা চামচ হারিয়ে ফেলেছি সে খুবই রেগে যাবে। তো এর জন্য সে টনিকে বলে ওই গর্ত দিয়ে ভেতরে ঢুকে তারপর ওই কাঁটা চামচটা আনার জন্য। আর টনি মদন তো জানোই, ওকে যে যা বলবে তাই। হারামজাদা করে কি ওই ছোট্ট গর্ত দিয়ে ফ্ল্যাটে ঢুকে, কিন্তু সেখানে চামচের সঙ্গে সে কিছু ফটো অ্যালবাম পায়। আর ওই ফটো অ্যালবামের মধ্যে একটা মহিলার ছবি আমরা দেখতে পাই, যাকে আমরা আগের মুভিতেও দেখেছিলাম খুব ভয়ঙ্কর ভাবে। এমনকি এই সিনেমার শুরুতেও ওই মৃতদেহ বা ওই লাশগুলো কিন্তু এই মহিলার ছবির সামনেই মাথা নত করেছিল। তো যাই হোক, টনি করে কি অ্যালবামটি নিজের সঙ্গে নিয়ে নেয়। আর তখনই সে ওইখানে তার মায়ের গানের অ্যালবাম
অ্যালবাম দেখতে পায়। আর তার মায়ের সাথে তার স্মৃতি তো খুবই ভয়ানক, তো এই কারণে সে ভয় কেঁপে ওঠে এবং দ্রুত ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে আমরা তারি নামে সেই মেয়েটিকে দেখি যে তার বাড়ির ভেতরে একটা আত্মা দেখতে পায়। তো সে খুবই ভয় পাচ্ছিল। আর তখনই ভাগ্যক্রমে ওস্তাদজি সকল ইউনিট চেক করতে এখানে চলে আসে। তো ওস্তাদজিকে দেখে তারি অনেক খুশি হয়। তবে বিশ্বাস করো এই ওস্তাদজিকে দেখে আমার লুচ্ছা লুচ্ছা লাগছে। তো যাই হোক, ওস্তাদজি তখন তারিকে সাহস দেয়, ভয় লাগলে মন পরিষ্কার করতে নামাজ পড়ো। তো ওস্তাদজি চলে যাওয়ার পরে তারি করে কি তাই করে, কিন্তু যখনই ও সালাম ফেরানো শেষ করে তখনই দেখতে পায় ওর পাশে অনেকগুলো লাশ দাঁড়িয়ে রয়েছে। তো ভয়ে ও দৌড়ে পালায় আর তখনই বাইরে টনির সঙ্গে ধাক্কা খায়। আর এই দিকে 10 নম্বর তলায় বিনা আলো জ্বালাচ্ছিল। আর তখনই সে বাইরে কিছু আওয়াজ শুনতে পায়। তো চেক করার জন্য সে যখন বাইরে যায় সে দেখে করিডোরে দাঁড়িয়ে আছে লিফটে মারা যাওয়া ওর সেই 3 বান্ধবী এবং সবার মুখ থেতলানো, মানে বুঝতেই পারছো ভয়ানক। তো এটা দেখেও ভয় পেয়ে যায়। আর তারপর হঠাৎ করে সামনে চলে আসে। আর তখন ভয় পেয়ে বিনা করে কি চিৎকার করে ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করে। আর তখন সে দেখে যে করিডোরের ওপার ওর মা ওকে ডাকছে, কিন্তু ওটা ওর আসল মা ছিল না। তবে বিনা করে কি সেই ডাকের পেছনে পেছনে লিফটে ঢোকে। আর এরপর আলো জ্বালাতেই সে আবারও সেই 3 বান্ধবীকে দেখতে পায় যারা ওই লিফটের ফাঁকা পড়ে মারা গিয়েছিল। মানে বুঝতেই পারছো এই মেয়েটার কাহিনী ওখানেই শেষ হবে। আর এইদিকে 8 নম্বর ফ্ল্যাটে রিনি করে কি তার বাবার সুটকেস চুরি করে, কারণ সে জানতে চাচ্ছিল যে তার বাবা এখানে আসলে কি লুকিয়ে রেখেছে। আর তারপর সে করে কি বিষ্ণু কিনে বাইরে আসতেই টনি, তারি আর দিনোর সঙ্গে দেখা হয়। আর তারপর তারা আবার করে কি দিনোর ফ্ল্যাটে যায়। আর এরপর টনি করে কি রিনিকে সেই ফটো অ্যালবামটা দেখায় যেটা ওই ফ্ল্যাট থেকে পেয়েছিল। তো টনি এখানে রিনিকে বলে এই অ্যালবামের ছবিতে যে মানুষগুলো রয়েছে তার সাথে আমার মায়ের অ্যালবামের ছবি মিলে যাচ্ছে। তার মানে আমার মা যে কাল্টের সদস্য ছিল এই বিল্ডিং এ ওই কাল্টের সদস্যরা রয়েছে এবং তারাই হয়তো এই বিল্ডিং এ যত হন্ট করছে, মানে কুফুরি কালাম টালাম করে। আর এই কারণে এই বিল্ডিং এ অনেক মানুষ হারিয়ে গিয়েছে, মানে হঠাৎ করে একদিনের মধ্যে নিস্তব্ধ হয়ে গিয়েছে বিল্ডিং। আর এরপর টনি সেই মহিলাটার ছবি দেখায় যার নিচে নাম লেখা ছিল রামিনম, মানে এটাই ওই মহিলার আসল নাম। তো টনি তখন ভাবে এই মহিলা তো দেখতে আমার মায়ের মতোই দেখাচ্ছে, বাট আমার মা তো কখনো এরকম পোশাক পরতো না। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, রামিনম সম্ভবত টনির মায়ের নাম ছিল, কিন্তু টনি বলে এটা তো আমার মায়ের চেহারা না, এটা তো আমার মায়ের পোশাক না, আমার মা তো এরকম পোশাক পরতো না। আর এইদিকে রিনি যখন তার বাবার সুটকেস খুলে সে দেখতে পায় ভেতর থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে এবং সুটকেসের ভেতরে অনেকগুলো কাটা আঙুল ছিল। আর এই দৃশ্য দেখে তারা ভয়ে পালাতে শুরু করে, কিন্তু রিনি তখন বলে সে তার ছোট ভাই বন্ডিকে ছাড়া যাবে না। তো এই জন্য রিনি, টনি আর বিষ্টু করে কি বন্ডিকে খুঁজতে যায় আর দিনো আর তারি গ্রাউন্ড ফ্লোরের দিকে যেতে থাকে। আর এইদিকে আমরা দেখি রিনিরা বন্ডিকে খুঁজতে খুঁজতে আরিদের ফ্ল্যাটে যায় এবং সেখানে গিয়ে রিনি আর টনি দেখে যে আরির মা অলরেডি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছে। তো এটা দেখে আর ওরা ভীত হয়ে যায় এবং বেরিয়ে আসে। আর এইদিকে বন্ডি দেখতে পায় একটা ফ্ল্যাটের দরজা খোলা এবং ভেতরে কেউ বসে রয়েছে। আর এরপর সে যখন সোফার দিকে এগিয়ে যায় তখনই ওর পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ ওই সোফায় বসেছিল ওদের হারিয়ে যাওয়া ভাই ইয়ান। গত পর্ব যারা দেখেছে তারা জানো কত ভয়ানক ভাবে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। তো এটা দেখে বন্ডি করে কি ভয়ে পালাতে শুরু করে। আর তখনই রিনিদের সাথে বন্ডির দেখা হয় এবং টনি আর রিনিও যখন ইয়ানকে দেখে ওরা তো চমকে যায় যে 3 বছর পর কই থেকে আসলো। আর এইদিকে রাত এখন ঠিক 12টা বাজে, মানে 17 এপ্রিল শুরু হয়েছে। আর ঠিক তখনই বিল্ডিং এর সকল লাশ আবার জীবিত হয়ে যায় এবং রিনি তখন ইয়ানকে সাইন ল্যাঙ্গুয়েজে জিজ্ঞাসা করে তুমি কি কথা বলতে পারো এখন? ও অস্বীকার করে এবং ওকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি এতদিন কোথায় ছিলে, ইয়ান তখন বলে আমি তো জানি না, আমি সেদিন ঘুমিয়েছিলাম আর ঘুম ভাঙলো আজকে, আমি দেখি এখানে মাঝখানে কি হয়েছে আমি জানি না। তো যাই হোক, রিনি এত কিছু জানতে চান, ওর ভাইকেও ফিরে পেয়েছে, তো ওর ভাইকেও সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু ছোট ভাই বন্ডি নিষেধ করে যে ওকে নিস না, কিন্তু রিনি কোনো কথা শোনে না। আর এইদিকে আমরা দেখি বিল্ডিং এর নিচে দিনো আর তারি দেখে সেখানে পানিতে সবকিছু ভরে গিয়েছে এবং পানিতে কারেন্টের তারপরে পুরো জায়গাটা ইলেকট্রোফাইড হয়ে গিয়েছে, তার মানে এখান দিয়ে তো বের হওয়া যাবে না। তো এই জন্য তারির রাগে করে কি দিনোকে সেখানে রেখে আবার পালিয়ে যায়। আবার দিনো করে কি এরপর ওপর উঠতে গিয়ে দেখে যে সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে রয়েছে এবং এগিয়ে চেক করতে গেলে সে দেখে সেখানে যে সাদা কাপড় পরে মানুষটা ছিল সেটা গায়েব, শুধুমাত্র কাপড়টা রয়েছে। তো এরপর ও করে কি রাগে সেই কাপড়টা উঠিয়ে পানিতে নিক্ষেপ করে, কিন্তু আশ্চর্যজনক ভাবে ওই কাপড়টা পানিতে তো পরেই না, উল্টো ভেসে এসে দিনোর গায়ে লাগে। তো অনেক চেষ্টা করে ওই কাপড় থেকে মুক্তি পেতে, কিন্তু তখনই হঠাৎ করে রামিনম ভয়ানক রূপ নিয়ে দেখা দেয়। আর দিনো তখন ভয় পেয়ে নিচে পড়ে যায় এবং একটা ধারালো জিনিস তার গলায় ঢুকে এবং সে খুব ব্রুটাল ভাবে ওখানেই মারা যায়। আর অন্যদিকে তারি ওপর উঠে দেখে যে একটা মৃতদেহ হেঁটে বেড়াচ্ছে। তো ভয়ে সে করে কি আবার নিচে নামতেই রামিনোকে আসতে দেখে, আর এই কারণে সে প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকে। আর ঠিক তখনই ওস্তাদজির সঙ্গে দেখা হয়। তো ওস্তাদজি তখন বলে এসব ভূত প্রেত কোনো সত্য নয়, সৃষ্টিকর্তার সামনে কিছু টিকবে না, আমি দেখছি কি হয়েছে। তো ওস্তাদজি তো মাতব্বরি করে যায় সালমান খানের মতো, কিন্তু আর ফিরে আসে না। এবং এরপর যখন তারি দেখতে যায় যে ওস্তাদজির খবর কি, গিয়ে দেখতে পায় যে ওস্তাদজির ঘাড় মোটকে একবার উল্টো করে রাখা হয়েছে। মানে সিরিয়াসলি এই বিপদের মধ্যে হাসি চলে আসছে আমার। এই জন্যই বলে যে অতিরিক্ত সাহস দেখানো উচিত না। তো যাই হোক, এরপর ভয় করে কি তারি ময়লার ডাম্পারের ভেতরে গিয়ে পালায়, কিন্তু তখনই হঠাৎ সেই পুরনো রেডিওটা যেটা ওখানেও ফেলেছিল সেটা চালু হয়। আর তার এরপর ভয় পেয়ে যখন উপরে তাকায় সে দেখতে পায় ওই ডাম্পারের দরজা দিয়ে একটা মৃতদেহর দিকে হা করে তাকিয়ে রয়েছে। এবং এরপর যে একটা ভয়ানক দৃশ্য দেখানো হয় ভাই, ওই মৃতদেহের মুখ থেকে একটা শিশু বের হয়ে আসে, বাচ্চা জন্ম নেয়। তো এই দৃশ্য
দেখে তারই নিচের দিকে পড়তে লাগে এবং নিচের দিকে পড়তে পড়তে কি হয়, ওর হাত পা মনে করে একবারে চাপ খেয়ে, মানে এর আগে ও যেভাবে দেখেছিল সেভাবে ওর মৃত্যু হয় খুব ভয়ঙ্কর ভাবে। আর এই দিকে আমরা দেখি রিনি এবং বাকিরা বিল্ডিং থেকে বের হওয়ার পথ খুঁজছিল, আর ঠিক তখনই তাদের বাবার সঙ্গে ওর দেখা হয় এবং ওরা তোদের বাবাকে দেখে এখন ভয় পাচ্ছে। বাট ওদের বাবা বলে, আমাকে দেখে ভয় পাস না, আমি এগুলো করেছি তোদের বাঁচানোর জন্য। আর এখানে আসে একটা বড় টুইস্ট। রিনির বাবা বলে, এই সব দোষ আমার, কারণ আমি তোর মাকে রোমেনোর সঙ্গে চুক্তি করতে বলেছিলাম, আমাদের বাচ্চা হচ্ছিল না এই কারণে। আর ঠিক তখনই হঠাৎ রিনির হারিয়ে যাওয়া ভাই ইয়ান এসে হাজির হয়। তো এটা দেখে রিনির বাবা ভয় পেয়ে যায় এবং ওকে মারতে যায় এবং বলে, ও কিন্তু ভয়ঙ্কর, ওই কিন্তু শয়তানের সন্তান, ওই মেন কালপ্রিট। কিন্তু তখনই এখানে আলো নিভে যায় এবং বিদ্যুৎ চমকানোর আলোতে দেখা যায় জম্বিরা, মানে ওই মৃত লাশটা ওদেরকে হন্ট করতে আসছে। তো ভয়ে সবাই ছুটাছুটি করতে থাকে। বাট আমি হলে কি করতাম, ভয় তো পেয়েছি, আর কিছু করার নাই, উল্টা কোবানো শুরু করতাম অজ্ঞান হওয়ার পরে। তো যাই হোক, ওই সময় কাল্টের সদস্যদেরও দেখা যায় ছাতা হাতে এখানে এসেছে এবং হঠাৎ একজন করে কি রিনিকে আঘাত করে অজ্ঞান করে দেয়। আর হুশ আসার পরে রিনি দেখে তার ভাই ইয়ান কালো পরা লোকদেরকে সাইন ল্যাঙ্গুয়েজে কিছু বলছে, মানে অর্ডার দিচ্ছে। তো এর মানে ইয়ান সত্যি ওদের লিডার, আই মিন ডেভিলের শয়তানের সন্তান। তো যাই হোক, এরপর সে রিনিকে একটা পাতা খেতে দেয় এবং বলে, এটা খাও আর সব ভুলে যাও, তুমি সুখে জীবন কাটাও। তো রিনি ওই পাতা মুখে নেওয়ার পরে সে স্বপ্নে চলে যায়, যেখানে তার জীবন সুন্দর হয়ে ওঠে। সে পড়ালেখা করছে শহরে গিয়ে, তবে নিজের পরিবারকে বাঁচানোর জন্য বুঝতে পারে যেটা সত্য নয়। ও করে কি পাতা আবার ফেলে দেয় এবং আবার জেগে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার, এটা হচ্ছে বিল্ডিং এর 15 তলা, যেটা নর্মাল কোনো মানুষ দেখতেই পারবে না খালি চোখে, শুধুমাত্র ওই ভূতরা পারে আর কি। তো চোখ খুলে সে দেখতে পায় তার সামনে বসে রয়েছে তার ভাই, তার বাবা, আরেক ভাই এবং ওদের 3 জনকে শয়তান বন্দী করে রেখেছে। তো ইয়ান করে কি 2টা ঘোড়া ডেকে আনে এবং 2টো ঘোড়া ব্যবহার করে ওর বাবাকে আটকায় এবং 2 ঘোড়াকে 2 দিকে যেতে নির্দেশ দেয়। আর ঠিক তখনই ওদের বাবার দেহ 2 ভাগে বিচ্ছিন্ন হয়ে যায়, আর এই কারণে ওর বাবা মারা যায়। এবং টনিকেও এইভাবে যখন মারবে তখনই এখানে বুদ্ধিমান এসে হাজির হয় বিষ্ণুকে সাথে নিয়ে এবং সে জম্বিদের উপর গুলি করে, মানে ওই কাল্ট মেম্বারদের উপর, এবং ওই লাশগুলোকে আটকানোর জন্য ওই কালো বীজগুলো লাশের কাছে ফেলে দেয়। বাট তখন রামিনম হিংস্র হয়ে এগিয়ে আসে, কিন্তু বুদ্ধিমানের কাছে বিশেষ অস্ত্র ছিল যেটা ওর বন্ধু কমান্ডার অনেক বছরের গবেষণা করে তৈরি করেছে। তো এই কারণে রামিনম উড়ে দূরে চলে যায়। আর এরপর আমরা দেখি ইয়ান করে কি মৃত আত্মাগুলোকে আক্রমণ করতে বলে, কিন্তু ঠিক তখনই বিষ্ণু করে কি ইয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে সেই সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওই লোকগুলোকে থামতে বলে এবং তারা থেমে যায়। আর এইদিকে আমরা দেখি ইয়ান আবার আক্রমণ করতে আসলে রিনি ওকে করে কি একটা কিছুতে বাড়িতে ফেলে দেয় এবং সবাই এখান থেকে পালিয়ে যায়। আর বুদ্ধিমান এখানে একটা নৌকা নিয়ে এসেছিল, তো সবাই নৌকায় করে কি বিল্ডিং থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তো এরপর রিনি বিষ্ণুকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে ওই জম্বিদের সাইন ল্যাঙ্গুয়েজ? বিষ্ণু তখন বলে, আমি এটা ইয়ানের কাছ থেকে শুনেছিলাম। বাট হয়তো এই কথাটা সত্য নয়, হয়তো ওর বাবাও এই কাল্টের সদস্য ছিল। তো যাই হোক, এরপর বুদ্ধিমান বলে রিনির বাবা মূলত একজন পুলিশ অফিসার ছিল। 1955 সালে ডিউটিরত থাকা অবস্থায় সে রামিনমের কাল্টের ব্যাপারে জানতে পারে। আর এরপর সে তার নিজের স্ত্রীকে ওই কাল্টে যোগ দিতে বলেছিল যাতে তাদের একটা সন্তান হয় এবং সে তারকা হয়ে ওঠে। কিন্তু পরে তিনি ওই চুক্তি ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু এতে সফল হননি। আর এরপর ওই রামিনমের আত্মাই রিনির মাকে মেরে ফেলেছিল। আর সিনেমার শুরুতে যে স্নাইপারের কথা বলা হয়েছিল যে ট্যাটু দেখে মানুষ হত্যা করছিল, সেটা আর কেউ নয়, সেটা মূলত রিনির বাবাই ছিল। সে মূলত এই কাল্টের লোকদের একটা একটা করে খুঁজে বের করে মারছিলেন যাতে তাদের হাত থেকে রিনির বাবা তার সন্তানদের বাঁচাতে পারে এবং ওদের একটা একটা করে মেরে আঙুলগুলো সুটকেসে জমা রাখতেন। আর মুভির এন্ডিং এ আমরা আবারও ডরমেন এবং তার স্বামীকে দেখতে পাই। আর এদেরকে শুধুমাত্র সিনেমার এন্ডিং এই দেখানো হয়, তাদের আর কোনো ভূমিকা নাই। তো এখানে ওরা অনেক ক্রিপি ভাবে বলে আমাদের সবকিছু প্ল্যান অনুযায়ী হয়েছে। তো এইখানে আমরা বুঝতে পারি না যে আসলে ঘটনা কি, ওদের সবকিছু প্ল্যান অনুযায়ী হয়, মানে এত কিছু ঘটলো তার মানে কি এখনো কিছু শেষ হয়নি। আর এরপর আমাদের 1955 সালের একটা পুরনো ছবি দেখানো হয় এবং ওইখানে ওরা এরকম ইয়ং এ ছিল। তো এর মানে ওরা কি মানুষ না ভ্যাম্পায়ার নাকি? আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাটার অনেক ইন্টারেস্টিং ছিল, মানে প্রতিটা মুহূর্তে আমরা ভেবেছিলাম হয়তো আরো ভয়ানক কিছু ঘটতে চলেছে, কারণ এই পর্যন্ত আমরা দেখেছি, কিন্তু ফিনিশিংটা ওইরকম আমাদের আনন্দ দিতে পারে নাই। ফিনিশিং এসে হতাশ করে দিয়েছে। এবং এই সিনেমাগুলো মূলত ইন্দোনেশিয়ার প্রথম দিকের সিনেমা, যখন ইন্দোনেশিয়া মাত্র তোমার হরর সিনেমাতে নাম করছে। তো এই কারণে তখন কাহিনীর একটু গোজামিল থাকতো। বাট বর্তমান যে ইন্দোনেশিয়ান সিনেমা হয়, তো তোমরা কিছু সাজেশন দিও, সেই সাজেশন অনুযায়ী আমি সিনেমা আনার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কমার্শিয়ালি ভাবে যে আমরা র্যান্ডম গ্রুপের আগের কন্টেন্ট গুলো তৈরি করতাম, সেই কমার্শিয়াল বেস মোটামুটি শেষ আমাদের। এখন যে কয়দিন তোমাদের সাথে কানেক্টেড থাকা যায়, মোট কথা আমরা যে কন্টেন্টই আনি না কেন তোমাদের সাথে জাস্ট আমরা কানেক্টেড থাকতে চাই। দ্যাটস ইট। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি তোমাদের কথাই আমরা কিন্তু ফাইনালি একটা ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে তোমরা আমাদের সকল জার্সি এবং আমাদের যত পণ্য রয়েছে সব ওখানে দেখতে পাবে। এবং আমাদের কাছে কিন্তু সব দলের জার্সি রয়েছে, সকল ভ্যারিয়েন্টের জার্সি রয়েছে। তো তোমরা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারো। আর কোনো প্রয়োজন হলে আমার সেলস ম্যানেজারের হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, তাকে তুমি হোয়াটসঅ্যাপে বা এই সাইবে স্পোর্ট 20 যে ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজ দিয়ে অর্ডার করতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি এবং সবাইকে ওয়ার্ল্ড কাপের শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কে কোন দল সাপোর্ট করো, কোন প্লেয়ারকে সাপোর্ট করো, সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে।